আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শান্তিতে ঘুমোতে চাইলে অবৈধ ইসরায়েলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে, হুঁশিয়ারি ইয়েমেনের। জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তিতে ৩৪ জিম্মিকে ছাড়তে প্রস্তুত রয়েছে গাজা। এরপরে জানিয়ে দেব আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান। এরপরে জানিয়ে দেব যুদ্ধে কুরাখব শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, শত্রুদের যে বার্তা দিল কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তিতে ঘুমোতে চাইলে অবৈধ ইসরায়েলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে, হুঁশিয়ারি ইয়েমেনের। ইসরায়েলে অবৈধ অধিবাসীদের রাতের শান্তিতে ঘুমোতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিন ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন। সানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না। ইয়েমেনের জনপ্রিয় হাউসি আনসারুল্লাহ আন্দোলনের পদস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পোস্টে বলেছেন, ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমোতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপের তাদের পিতৃপুরুষের দেশে চলে যায়। এর আগে ইয়েমেনের এই প্রভাবশালী কর্মকর্তা তার দেশে হামলা না চালাতে ইসরায়েল ও তার সহযোগী ইঙ্গো মার্কিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার দেশ যতদিন আক্রান্ত হবে ততদিন ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ নিয়ে বিস্ময়কর সামরিক হামলার সম্মুখীন হতে থাকবে। এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে ৩৪ জিম্মিকে ছাড়তে প্রস্তুত রয়েছে গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার অস্ত্রবিরতির চুক্তির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে হামাস ৩৪ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনো সাড়া মেলেনি। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এই মধ্যস্থকারীর ভূমিকা পালন করছেন। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে নারী, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে তাদের মুক্তি ও শনাক্তকরণে 1 সপ্তাহের শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। এছাড়াও গাজায় স্বাধীনতাকামী হামাসের দাবি, জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, ইসরায়েলের দাবি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল সহ অন্যান্য দেশের মোট 251 জনকে জিম্মি করেছিল। জিম্মিদের মধ্যে এখনও 96 জন জীবিত রয়েছেন এবং তারা 34 জন মারা গেছেন। এদিকে ইসরায়েলি সংগঠন হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম দ্রুত বন্দীদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, মুক্তি দেওয়া জিম্মিদের অবস্থা নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য দেয়নি হামাস। যুদ্ধবিরতির আলোচনা দীর্ঘদিন ধরে চললেও যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবগুলো কার্যকর হয়নি। ইসরায়েল বারবার স্থায়ী যুদ্ধবিরতির শর্ত নাকচ করে আসছেন। এদিকে আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমর্থিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC অ্যারোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবেন। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন IRGCর মুখপাত্র জেনারেল আলী আহমেদ নাইনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। জেনারেল আলী মোহাম্মদ নাইনি চলমান পায়রামবাড়ি আজম 19 সামরিক মহড়া এবং আগামী দিনের অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, মহড়ায় অনেক সময় IRGCর অ্যারোস্পেস ফোর্স মিসাইল ও ড্রোন সিটিস উন্মোচন করবে। একই সময় দক্ষিণে ইরানের একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে এবং IRGCর একটি ইউনিক ড্রোন এর নতুন ভার্সন উন্মোচন করা হবে বলে জানিয়েছেন তিনি। মোহাম্মদ নাইনি বলেন, IRGC নৌবাহিনীর আগামী
18 থেকে 23 জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে, আর আগামী 11 জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এটি একটি মহড়ার প্রায় 300টি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে। তিনি আরও জানিয়েছেন, আগামী 27 জানুয়ারির মহড়ায় প্রায় 2 সপ্তাহ সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়া একটি বৃহত্তম নৌকুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। শহীদ বহমান বাকেরি এবং রাইস আলী দেলোয়ারির নামে 2টি যুদ্ধজাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে। জেনারেল নাইনি আগামী 10 জানুয়ারি রাজধানী তেহরানে 1,10,000 বাসিজ বাহিনীকে নিয়ে একটি মহড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনো মাত্রার বড় ধরনের কঠিন যুদ্ধের জন্য অনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত। এদিকে যুদ্ধে কুরাখোভের শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে দোনেস্ক অঞ্চলে কুরাখোভ শহর দখলে নেওয়ার দাবি করছে রুশ বাহিনী। শহরটি গত কয়েক মাস ধরে রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আসছে, তবে কুরাখোভ শহরের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা এখনও স্বীকার করেনি ইউক্রেন। শহরটি পক্রোভস্ক শহরের 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইউক্রেন গত রোববার পাল্টা আক্রমণ শুরু করার পর রাশিয়া কুরস্ক অঞ্চলে গত কয়েকদিনে তীব্র লড়াই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম রয়টার্সের এক ছবিতে দেখা যায়, এক সেনা কুরাখোভ শহরে রাশিয়ার পতাকা তুলে ধরছেন, তবে ছবিটি যাচাই করে দেখেনি বিবিসি। ইউক্রেনের খোর্তিৎসা গোষ্ঠীর মুখপাত্র ভিক্টর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার সকালেও ইউক্রেনীয় বাহিনী কুরাখোভ শহরের ভেতরে রুশ সেনাদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল। কুরাখোভ পক্রোভস্কের সঙ্গে এমন এক রাস্তা সংযুক্ত যেটি যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী এবং তাদের সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ। রোমান পোহরিলি নামে এক বিশ্লেষক বলছেন, কুরাখোভ দখলের মাধ্যমে রুশ বাহিনী পক্রোভস্কের নতুন দিক থেকে আক্রমণ চালানোর জন্য উত্তরে অগ্রসর হওয়ার সুযোগ পাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, পক্রোভস্কের প্রায় 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত দনেস্কো গ্রামটি দখলে নিয়েছে তাদের বাহিনী। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী জনবল সংকটে ভুগছেন। গত কয়েক মাসে রুশ বাহিনী অগ্রসর হওয়ার কারণে পূর্ব ইউক্রেনে অবস্থান হারাচ্ছে কিয়েভ। এদিকে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, শত্রুদের যেই বার্তা দিল কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পরীক্ষামূলক উৎক্ষেপণের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এটি প্রশান্ত মহাসাগরে আমাদের প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সাহায্য করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। কেসিএনএ কিম জং উন বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্ভরযোগ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রতিহত করবে, যা আমাদের রাজ্যের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। কিম আরও বলেন, ক্ষেপণাস্ত্রটি 1500 কিলোমিটার পর্যন্ত উড়েছিল, যদিও দক্ষিণ কোরিয়া জানিয়েছিল ক্ষেপণাস্ত্রটি 1100 কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করে। কিমের মতে এটি স্পষ্টতই আত্মরক্ষার জন্য একটি পরিকল্পনা, কোনো আক্রমণাত্মক পরিকল্পনা কিংবা পদক্ষেপ নয়। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দেশটির রাজধানী সিউলে বৈঠক করছিলেন। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাং মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। গত বছরের 5 নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে 7টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটি উত্তর কোরিয়ার প্রথম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা।